সালের জুলাই-আগস্ট মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। সরকারের কঠোর অবস্থান ও আইনশৃঙ্খলা বাহিনীর সহিংস দমন-পীড়নে ১৫০০-এরও বেশি প্রাণহানি ঘটে। অভ্যুত্থানের এক পর্যায়ে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচার প্রক্রিয়া শুরু হয়। তদন্ত শেষে ২০২৫ সালের ১২ মে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দেয় প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে। এরপর ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একই দিনে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয় এবং ১০ জুলাই ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। এবার ১৭ নভেম্বর রায় ঘোষণার তারিখ এল। রাষ্ট্রপক্ষ মোট ৮১ জন সাক্ষী তালিকাভুক্ত করে, যার মধ্যে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মামলার আসামিদের চরম দণ্ড প্রত্যাশা করে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করেন। মোট ৫টি অভিযোগে ৩ জনের বিচার হচ্ছে। গণভবনের সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরের ছাত্র আবু সাইদ হত্যা, চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে গুলি ও পুড়িয়ে হত্যা। অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা সরাসরি নির্দেশ ও উস্কানি দেন, আর আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেই নির্দেশ বাস্তবায়নে ভূমিকা রাখেন। মামলার বিচার চলাকালে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন কারাগারে ছিলেন, তবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি, আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। তবে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন আশা করছেন শেখ হাসিনা সহ আসামিরা খালাস পাবেন। ১৭ তারিখে দিন ধার্য হয়েছে রায়ের জন্য। আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে। দেশবাসী এখন তাকিয়ে আছে ১৭ নভেম্বর ট্রাইব্যুনালে কি রায় হয় সেদিকেই। জান্নাত নিপু, দেশ রূপান্তর।